জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, শুনলে হয়তো আপনার অবিশ্বাস্য লাগবে, হয়তো ভাবতে পারেন এটা কি করে সম্ভব, কিন্তু এটাই ঘটেছে, এটাই হতে চলেছে। মধ্য এশিয়ার অন্যতম বড় মুসলিম দেশ আরব তাদের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যেভাবে একটু একটু করে ইসলামের দম বন্ধ করার শরিয়াত নিয়মকানুন থেকে দেশকে বের করে আনার আপ্রাণ চেষ্টা করছে। আরবের মেয়েদের এখন রাস্তায় বেরোনোর অনুমতি দেওয়া হচ্ছে, শপিং মলে শপিং করার অনুমতি দেওয়া হচ্ছে একা একা, এমনকি গাড়ি ড্রাইভিং করার জন্য ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে। রিলিজিয়াস এডুকেশনের বদলে মডার্ন সায়েন্টিফিক এডুকেশন চালু হচ্ছে আরবে। মাদ্রাসা বন্ধ করে মডার্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। সেই একই প্রচেষ্টা কিন্তু এবার শুরু হচ্ছে আজকের ইরানে। এতদিন ধরে শরিয়া আইনে চলে আসা একটা ঘোষিত মুসলিম দেশ, যার অফিসিয়াল নামই ছিল দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান, এখন শরিয়া আইনকে চিরতরে ত্যাগ করে ফেলতে চাইছে তারা। এতদিন যে ইরান এইরকম ছিল, ছবি আর ভিডিওতে যেরকম দেখছেন, যেখানে মেয়েদের স্বাধীনতা বলে কিছু ছিল না, রাস্তায় বেরোতে গেলে চোখ দুটো বাদ দিয়ে আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে বেরোতে হতো, মাথার চুল দেখতে পাওয়ার অপরাধে। এই সেদিনও যে ইরানের নীতি পুলিশ 22 বছরের একটা তরতাজা যুবতী মাইশা আমিনিকে থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেললো। সেই দম বন্ধ করার শরিয়া আইন ত্যাগ করে এবার আধুনিক সভ্যতার দিকে পা বাঁধতে যাচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। আই রিপিট, আজকের এই দি ইসলামিক রিপাবলিক অফ ইরান নিজেদের দেশের নাম থেকে ইসলামিক শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র দ্য রিপাবলিক অফ ইরান নামের একটা আধুনিক সেকুলার দেশে পরিণত হতে যাচ্ছে। এখন নিশ্চয়ই জানতে চাইবেন কেন, কি এমন ঘটেছে, সেটাই কিন্তু যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বলতে যাচ্ছি আজকের এই ভিডিওটাতে। দেখুন কেন ইরান এইভাবে বদলে গেল, কেন হঠাৎ ইরানের সাধারণ মানুষ ইসলামকে রিজেক্ট করছে। এর উত্তর পেতে গেলে আমাদের একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ডের কথা বলি শুনুন। আজকের ইরান যেরকম দেখতে, মানে কঠোরভাবে শরিয়া আইন মেনে চলা একটা মুসলিম দেশ যেরকম দেখতে হয় আর কি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে 45 বছর আগে ইরান কিন্তু এই রকম ছিল না, বরং এই রকম দেখতে ছিল। মহিলারা বিনা হিজাবে, বিনা বোরকায় মডার্ন আউটফিট পরতো, ছেলে আর মেয়েরা একসঙ্গে পার্টি করতো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে আর মেয়েরা একসঙ্গে পড়তো, এমনকি মেয়েরা কার পর্যন্ত ড্রাইভ করতো। জানি এই কথাগুলো শুনে কারো কারো ক্ষেত্রে হয়তো ভীষণ শকিং মনে হবে, কিন্তু 45 বছর আগে এটাই কিন্তু ইরানের ঐতিহাসিক সত্যি ছিল। এখন নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে 45 বছর আগে এইরকম একটা লিবারেল ইরান কেন এবং কি জন্য এই শরিয়া আইনকে বেছে নিয়েছিল, এই ইসলামিক গোড়ামিকে বেছে নিয়েছিল, কেন বেছে নিয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের ইরানের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে। তাই চলুন শুরু করি 1979 থেকে। দেখুন, যেটা আগেই বলছিলাম যে 1979 আগে ইরান কম্পারেটিভলি একটা মুক্ত চিন্তার দেশ ছিল, মুক্ত পরিবেশ ছিল। আজকের মতো সেখানে ক্লোদিং, ড্রাইভিং, হাঁটা চলার ওপরে ইসলামিক নিষেধাজ্ঞা ছিল না। আর এর পেছনে যে মূল কারণটা ছিল সেটা হলো ইরানের শাসক শাহ রেজা পাহলভির মুক্ত চিন্তার মানসিকতা। শাহ রেজা পাহলভি ইরানের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং ইরানের মডার্নাইজেশনের জন্য 1960 সালে হোয়াইট রেভলিউশনকে চালু করেছিলেন বা শ্বেত বিপ্লবকে ইন্ট্রোডিউস করেছিলেন। এই হোয়াইট রেভলিউশনের আন্ডারে তিনি পুরো ইরানকে একটা মুক্ত চিন্তার দেশ হিসেবে গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করেন। এই বিপ্লবের মধ্যে দিয়ে তিনি ইরানে ভারতের আইআইটির মতো আরিয়া মেহের ইউনিভার্সিটি অফ টেকনোলজি বানান, আর আমাদের দেশের এইমস এর মতো বড় মেডিকেল ইউনিভার্সিটি পাহলাভি ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স বানান, যাতে করে ইরানের সায়েন্স এন্ড টেকনোলজিতে র্যাপিড গ্রোথ আসে। তিনি এটাও চাইতেন যে প্রচুর পরিমাণে ইরানের ছাত্রছাত্রীরা যেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, আর তার জন্যই তিনি অনেক রকমের স্কলারশিপের ব্যবস্থা পর্যন্ত করেছিলেন, যেমন ব্রাইট ইরানিয়ান স্টুডেন্ট স্কলারশিপ। এইরকম স্কলারশিপ পেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু আমেরিকার মতো শিক্ষিত দেশে গিয়ে পড়াশোনা করতে পারত সেই সময়টাতে। শাহ রেজা চাইতেন পড়াশোনা করে ফিরে এসে এই তরুণ যুবক যুবতীরা যেন ইরানের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে, কারণ শাহ রেজা ভাবতেন যে ইরানের ভবিষ্যৎ পড়ালেখা করা, গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারবে এরকম, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আগ্রহ আছে এরকম তরুণ বা তরুণীদের হাতেই যাক। সেই সময়ের ইরানের শাসকের ভিশন ছিল কিন্তু আধুনিক ইরানকে গঠন করা। আর সেই সময়ে ইরানের বৈদেশিক সম্পর্কের কথা যদি বলি, আপনি ভাবতেই পারবেন না আজ যে ইরান এবং আমেরিকা একে অপরের শত্রু, সেই সময় ইরান এবং আমেরিকার সম্পর্ক এতটা ভালো ছিল যে আমেরিকা ইরানকে মিডল ইস্টের সবচেয়ে কাছের বন্ধু মনে করত। 1970 সালে ইরান ছিল আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। ইরান এবং আমেরিকার সম্পর্ক যে শুধুমাত্র অস্ত্র আর আর্থিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ ছিল এরকমটা কিন্তু নয়। আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ইরানের রাজধানী তেহরানে অ্যাটম ফর পিস প্রোগ্রামটা পর্যন্ত শুরু করেন এবং সেই সময় আমেরিকা
উদ্যোগ নিয়ে ইরানে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার পর্যন্ত বানায়। শুধু তাই নয়, ইরানের জন্য মাল্টিপল নিউক্লিয়ার প্ল্যান্ট বানানোর পর্যন্ত কথা চলছিল। সেই সময় আমেরিকা এবং ইরানের বন্ধুত্ব এতটাই শক্তিশালী ছিল যে শাহ রেজার আন্ডারে একটা ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছিল ইরান জুড়ে। শুধু তাই নয়, ইরানিয়ান স্পেস এজেন্সি বানানোর জন্য নাসার সঙ্গে কোলাবোরেশন পর্যন্ত হয়ে গেছিল। কিন্তু দুঃখের বিষয়, এই সমস্ত কিছু হয়ে ওঠার আগে ইরানের একজন বিখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি 1979 সালে ইরানের ফেমাস ইসলামিক বিপ্লবকে সংগঠিত করে দেয়। এখন নিশ্চয়ই জানতে চাইবেন, কে এই আয়াতুল্লাহ খমেনি? আয়াতুল্লাহ খমেনি ছিলেন একজন কট্টর ইসলামিক নেতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। ইসলামিক হিস্ট্রি পড়তে পড়তে ছোটবেলা থেকেই তার মনে পুরোনো দিনের রাজা বাদশার মতো একতন্ত্রী শাসক হওয়ার ইচ্ছা চেপে বসেছিল। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা কিভাবে পূরণ হবে? ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবার জন্য তিনি বেছে নিয়েছিলেন মানুষের ধর্মীয় আবেগকে। আমরা জানি যে ধর্ম অধিকাংশ মানুষেরই একটা নরম জায়গা, যেখানে আঁচড় কাটা সোজা। যুবক বয়সেই এই আয়াতুল্লাহ খমেনি তার অসাধারণ বাগ্মিতার জোরে গোটা ইরান জুড়ে একজন বিখ্যাত ইসলামিক নেতাতে পরিণত হয়ে যান। আর তারপরে রেজা শাহের শাসনের শেষ দিকে যখন ইরান আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছে, তখন রিলিজিয়াসের নামে তিনি গোটা ইরান জুড়ে এমন একটা ন্যারেটিভকে তৈরি করেন যে রেজা শাহ হলেন একজন ইউএস এর এজেন্ট। তিনি ইরানের উন্নতির নামে ইরানের সংস্কৃতি এবং ধর্মকে নষ্ট করতে চাইছেন। ন্যারেটিভটা বুঝতে পাচ্ছেন? মূলত এই ন্যারেটিভের উপরে দাঁড়িয়েই আয়াতুল্লাহ খমেনি ইরানের সাধারণ মানুষের আবেগকে উস্কে দেয় এবং 1979-তে ইরানি বিপ্লবকে সংগঠিত করে এবং ইরানকে ফাইনালি একটা ইসলামিক রিপাবলিক হিসাবে ঘোষণা করে দেয়। আয়াতুল্লাহ খমেনি নিজেকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে প্রায় সমস্ত ক্ষমতায় নিজের হাতে নিয়ে নিলে শাহ রেজা পাহলভি ইরান ছেড়ে পালিয়ে আমেরিকায় যেতে বাধ্য হয়। আর যখনই শাহ রেজা পাহলভি আমেরিকাতে তার রাজনৈতিক শরণ পেয়ে যায়, তখন ইরানের আয়াতুল্লাহ খমেনির লোকজনেরা তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে ঢুকে 50 জন আমেরিকান নাগরিককে হোস্টেজ বানিয়ে নেয়। এই ঘটনা আমেরিকাকে ভীষণভাবে রাগান্বিত করে এবং 1979 সালে প্রথমবারের জন্য এই ক্রোধান্বিত আমেরিকা ইরানের ওপরে তাদের আর্থিক স্যাংশনকে লাগিয়ে দেয়। নিজের ভুল সংশোধন করার বদলে আয়াতুল্লাহ খমেনি উল্টে পুরো ইরান এবং মিডল ইস্ট জুড়ে আমেরিকাকে দ্য গ্রেট শয়তান, মানে ইসলামের শত্রু, মানে অ্যান্টি ইসলামিক বলে বদনাম করতে শুরু করে দেয় এবং সাথে সাথে ইরান সহ পুরো মিডল ইস্ট জুড়ে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলোকে অর্থ সাহায্য করতে শুরু করে, যেমন হিজবুল্লাহ, যেমন IRGC। শুধু তাই নয়, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খমেনি পুরো মিডল ইস্ট জুড়ে শিয়া সুন্নি দ্বন্দ্বটাকে এমন জায়গায় নিয়ে যায় যে সম্পূর্ণ মিডল ইস্ট জুড়ে আজ কিন্তু একজন মুসলিমও শান্তিতে নেই। ইরানের মুসলিম লিডার আয়াতুল্লাহ খমেনির এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আমেরিকা ইরানের উপরে নিউক্লিয়ার স্যাংশন, অয়েল স্যাংশন, ইকোনমিক স্যাংশনের মতো যত রকমের স্যাংশন আছে সব একে একে লাগিয়ে রেখেছে। আর এত সব স্যাংশনের মুখে পড়ে ইরানের ইকোনমিক্স অবস্থা যখন খুব খারাপ, সেই দুর্দশা বা খারাপ ইকোনমিক অবস্থাটা কিন্তু ইরানের সাধারণ নাগরিককেই ফেস করতে হচ্ছে। যাই হোক, আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় আসার পর 1979 থেকে ইরানে সম্পূর্ণভাবে ইসলামী শরিয়া আইন লাগু হয়ে যায়। এর ফলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আজ পর্যন্ত ইরানে একটা ছেলে এবং একটা মেয়ে হাত ধরাধরি করে পর্যন্ত হাঁটতে পারে না, এমনকি একসঙ্গে ট্রাভেল পর্যন্ত করতে পারে না। ইরানের পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস, মানে ট্রেনে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা কামরার ব্যবস্থা করা আছে। মানে ধরুন, স্বামী এবং ছেলে এক কামরায় থাকবে, মেয়ে আর মা আর এক কামরায় থাকবে। শুনলে অবাক হবেন যে ইরানের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা পার্কের পর্যন্ত ব্যবস্থা আছে। মানে ছেলে শিশু এক পার্কে খেলবে, মেয়ে শিশু খেলবে আর এক পার্কে। এখানেই শেষ নয়, কে কি কাপড় পরবে সেটাও ইসলামের শরিয়া আইন অনুযায়ী ঠিক করা আছে। ইরানি মেয়েদেরকে কম্পালসারি হিজাব এবং লুজ কাপড় পরতে বাধ্য করা হয়, যেটা তাদের চোখ বাদ দিয়ে সম্পূর্ণ শরীরকে কালো কাপড়ে ঢেকে রাখার জন্য একেবারে নির্দেশ দেওয়া আছে। রেস্ট্রিকশনের গুরুত্ব এতটাই যে সে দেশে একজন ছেলে এবং একটা মেয়ে প্রকাশ্যে হ্যান্ডশেক পর্যন্ত করতে পারে না। হ্যান্ডশেক করেছে এটা যদি দেখতে পায় তাহলে তাদের জেল হয়ে যাবে। এমনও হয়েছে যে সে দেশের ফিমেল এমপিদের এই একই অপরাধে, মানে হ্যান্ডশেক করার অপরাধে জেলে পর্যন্ত যেতে হয়েছে, এরকম নজিরও কিন্তু রয়েছে। আর এই পোশাক পরার নিয়ম কানুন, এই শরিয়া আইন যাতে কঠোরভাবে মেনে চলা যায়, যাতে ভাঙতে কেউ না পারে, তার জন্য ইরান জুড়ে তৈরি করে রাখা হয়েছে নীতি পুলিশ। প্লাস রাস্তায় রাস্তায় ক্যামেরা ইনস্টল করে রাখা আছে, যাতে করে তারা মনিটর করতে পারে যে কেউ
শরিয়া ল ভাঙছে কিনা, যাতে করে দেখতে পারে তারা। আর যদি এরকম কাউকে দেখা যায় তাহলে তার সোজা জেল হয়ে যাবে, অন্তত তার উপরে টর্চার করা হবে। আর এরকমই একটা সোসাইটিতে খুব স্বাভাবিকভাবে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার কোনো অস্তিত্ব থাকার কথা নয়, এবং সেটা ইরানের নেইও। কিন্তু সবচেয়ে বেশি হিপোক্রেসি কি জানেন? ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির নিজের নাতির ছোট পোশাক পরে ইউরোপে এনজয় করছে, এই রকম একটা খবর, এই রকম ছবি এবং এই রকম ভিডিও সামনে এসে গেছে। আয়াতুল্লাহ খোমেনি, যিনি নিজে ইরানের শরিয়া আইন লাগু করে রেখেছেন, তার নিজের নাতনি ইউরোপে এই রকম ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আশা করি এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে ইসলামের রুল শুধু ক্ষমতায় থাকার একটা বাহানা মাত্র। নিজের নাতি নাতনির জন্য শরিয়া রুল একেবারেই প্রযোজ্য নয়। এরা ইউরোপে থাকে, ছোট পোশাক পরে, জীবনের সমস্ত আনন্দকে উপভোগ করে, ফেসবুক, টুইটারে, ইউটিউবে ছবি পাবলিশ করে। শুধু ইরানে থাকতে গেলে সবাইকে কালো কাপড় দিয়ে নিজেদের শরীরটাকে ঢেপে রাখতে হবে। হিপোক্রেসিরও একটা লিমিট থাকে, কিন্তু ইরানে এই দ্বিচারিতার কোনো লিমিট নেই। আসলে লোককে ধর্মের সুসরে দিয়ে, নরকের ভয় দেখিয়ে, রাস্তায় মিলিটারি নামিয়ে ক্ষমতায় থাকতে হবে, কিন্তু আমার পরিবারের জন্য সেই রুলস একেবারেই প্রযোজ্য হবে না। এটা কি? এটা হলো হিপোক্রেসি, হিপোক্রেসি এবং হিপোক্রেসি। আর এগুলো যে খুব নতুন এরকম নয়। আপনি যদি ইতিহাসের পাতা উল্টে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে পৃথিবী জুড়ে প্রায় সমস্ত ডিক্টেটররাই কিন্তু ধর্ম বা এরকম কাছাকাছি কোনো আইডিওলজির উপরে বেস করেই ক্ষমতার রাষ্ট্রকে নিজেদের হাতে রাখতো, আর তারপর সেই ক্ষমতাটাকে নিজেদের মতো করে ভোগ করত। যাক, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি তৈরি করা সাধারণ নাগরিকদের জন্য এরকম দমবন্ধ করা পরিবেশ, আর নিজের নাতনির জন্য ইউরোপ ভ্রমণ, ছোট দেশে এনজয়, এই হিপোক্রেসির জন্য ইরানের জনগণ কিন্তু একটু একটু করে ক্ষিপ্ত হতে শুরু করে। বিশেষ করে সেই দেশ 45 বছর আগে যারা লিবারাল ছিল, তারা এরকম দমবন্ধ করা শরিয়া আইন আর মানতে পারে না। পাশাপাশি এই 45 বছরে তারা এটাও দেখে নিয়েছে যে উন্নতির জন্য তেমন কিছু হচ্ছে না, না আন্তর্জাতিক সম্পর্ক স্ট্রং হচ্ছে, না মুদ্রাস্ফীতি কমছে, না জিনিসপত্রের দাম কমছে। চারিদিকে শুধু ধর্ম আর ধর্ম আচরণ আর কালো কাপড়ে ঢেকে রাখা মধ্যযুগীয় ব্যবস্থা। আর এরকম অবস্থায় ইরানের সাধারণ জনতা যখন সত্যি সত্যি হাঁপিয়ে উঠেছিল, তখন ইরানে এমন একটা ঘটনা ঘটে যা স্ফুলিঙ্গের মতো গোটা ইরান জুড়ে কিন্তু আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাটা কি? না, চুল না ঢাকার অপরাধে একজন 22 বছরের ইরানি মেয়ে মাইশা আমিনিকে ইরানের নীতি পুলিশ গ্রেপ্তার করে, আর ইরানের নীতি পুলিশের অত্যাচারে সে মারা যায়। আর এই ঘটনাটা স্ফুলিঙ্গের কাজ করে। ঘটনাটা পুরোপুরি কি ঘটেছিল বলি চলুন। আসলে ইরানের নীতি পুলিশ 22 বছরের একটা মেয়ে মাইশা আমিনিকে গ্রেপ্তার করে হিজাব আইন ভাঙার জন্য। তার অপরাধ কি ছিল? রাস্তায় বেরোনোর সময় মাইশা আমিনির এক পাশের কিছুটা চুল দেখা যাচ্ছিল। শরিয়া আইন অনুযায়ী কত বড় অপরাধ বুঝতে পাচ্ছেন? হিজাবের আড়ালে কিছুটা চুল দেখা যাচ্ছে, মানে হিজাব পুরো মাথাটাকে কভার করতে পারেনি। অপরাধটা হলো এটাই। আর এই এত বড় অপরাধের জন্য ইরানের নীতি পুলিশ তাকে গ্রেপ্তার করে, থানায় নিয়ে যায় এবং এমনভাবে তার উপরে অত্যাচার করে, অমানবিক নির্যাতন করে যে মাইশা আমিন নামক 22 বছরের এই তরুণীর মৃত্যু হয়ে যায়। ভাবুন একবার, 22 বছরের একটা তরতাজা মেয়ে, হিজাবের ফাঁক দিয়ে তার কয়েক গাছা চুল দেখা যাচ্ছিল। এই অপরাধে ইরানের নীতি পুলিশ থানায় নিয়ে গিয়ে টর্চার করে তাকে মেরে ফেলে। আর এই মাইশা আমিনের মৃত্যু গোটা ইরানের জনগণের কাছে এমন একটা স্ফুলিঙ্গের মতো কাজ করে যে 45 বছরের পুরনো ধর্মীয় গোড়ামির শিকড় পর্যন্ত উপড়ে ফেলতে উদ্যত হয় ইরানের জনগণ। এই ঘটনার প্রতিবাদে কি নারী কি পুরুষ, সারা ইরান রাস্তায় নেমে আসে। এমনিতেই ইরানে একটা দম বন্ধ করা শরিয়া আইনে মানুষ রাগে ফুটছিল, তার উপরে এইরকম একটা স্ফুলিঙ্গ গোটা ইরান জুড়ে আগুন জ্বালিয়ে দেয়। লক্ষ লক্ষ ইরানি নারী পুরুষ রাস্তায় নেমে আসে। যদিও এই প্রতিবাদ আন্দোলনের সবার আগে ছিল ইরানের মেয়েরা। হাজার হাজার ইরানি মেয়েরা তাদের মাথার হিজাবকে খুলে ফেলে পুড়িয়ে দেয়। হাজার হাজার ইরানি মেয়েরা প্রকাশ্যে রাস্তায় নেমে তাদের চুল কেটে ফেলে, জাস্ট টু চ্যালেঞ্জ দ্য গভর্নমেন্ট। সারা দেশ জুড়ে গণ আন্দোলনটা ছড়িয়ে পড়ে। ইরানের মেয়েরা তাদের অধিকার এবং মর্যাদার জন্য আন্দোলন শুরু করে দেয়। শুধু তাই নয়, স্কুলের ছাত্রীরা প্রকাশ্যে রাস্তায় নেমে ডেথ টু ডিক্টেটর স্লোগান দিতে থাকে, মানে ইরানের সুপ্রিম লিডারের মৃত্যু কামনা করে স্লোগান দিতে থাকে। আর এই আন্দোলনের সাথে সাথে আরও একটা আন্দোলন শুরু হয়ে যায় যার নাম ক্লারিক টারবান অফ প্রতিবাদ। ইরানি মহিলাদের সমর্থন করবার জন্য ইরানের ছেলেরা এরকম একটা ইউনিক প্রোটেস্ট শুরু করে, যেখানে প্রকাশ্য রাস্তায় ইরানের ছোট বড় ধর্মগুরুদের মাথা থেকে পাগড়িটাকে তারা পেছন থেকে খুলে নিচ্ছিল, মানে কট্টর ইসলামিক পোশাককে খুলে দিচ্ছিল আর কি। কারণ ইরানে শুধুমাত্র ধর্মীয় গুরুদেরই কিন্তু মাথায়
পাগড়ি পরার অনুমতি রয়েছে। বুঝতে পাচ্ছেন, আন্দোলনটা সম্পূর্ণভাবে গণ আন্দোলনে পরিণত হয়ে গেছিল, যেখানে সরকারি সমর্থন থাকা সত্ত্বেও ইরানের সাধারণ ধর্মগুরুরা পর্যন্ত পাগড়ি পরে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছিল। এই বুঝি পেছন থেকে টেনে তাদের পাগড়ি খুলে দেয় কোনো সাধারণ ইরানীয় নাগরিক। আর দ্বিতীয়ত, যারা এই আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছিল তারা হলো ইরানের ছাত্রছাত্রীরা। তারা তাদের একাডেমিক ফ্রিডমের জন্য গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট করতে শুরু করে। বেসিক্যালি এখনো পর্যন্ত ইরান গভর্নমেন্ট ঠিক করে যে ইরানের ছাত্রছাত্রীরা ঠিক কে পড়বে। তাদের পাঠ্য বইয়ের একটা বিরাট অংশ জুড়ে আসলে রিলিজিয়াস টেক্সট দিয়ে ভরা আছে এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলকভাবে ইসলামের কট্টর ধর্মীয় বিধান এবং কট্টর অনুশাসনগুলোকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আর এরই বিরুদ্ধে ইরানের সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু পথে নামে। তাদের একটাই দাবি যে 45 বছর আগের আধুনিক শিক্ষা ব্যবস্থাটাকে ইরানে আবার ফিরিয়ে আনতে হবে। আর এই আন্দোলনের চতুর্থ স্তম্ভ হলো ইরানের সাধারণ শ্রমিক। ইরানের শ্রমিকদের ওপরেও ধর্মীয় অনুশাসনের নামে যে অকথ্য অত্যাচার চলছিল তার বিরুদ্ধেও কিন্তু শ্রমিকরা পথে নামে এবং তারা মূলত 3টে দাবি জানাতে থাকে: বেটার ওয়ার্কিং কন্ডিশন, হাই ওয়েজ মানে বেশি বেতন, এবং দ্য রাইট টু ফর্ম দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন মানে সংগঠিত হওয়ার অধিকার। ইরানের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গেল যে সরকার ইরানের সাধারণ জনগণের উপরে যে ইসলামী আইন কানুন চাপিয়ে দিয়েছিল তার প্রতিবাদে সাধারণ ইরানীয় নাগরিক মসজিদে পর্যন্ত যাওয়া বন্ধ করে দিল। আর আজকে এই পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছেছে যে ইরানে মোট 75,000 মসজিদের মধ্যে 50,000 মসজিদে মানুষ যাচ্ছে না বলে সেই 50,000 মসজিদকে বন্ধ করে রাখতে হয়েছে। আই রিপিট, 50,000 মসজিদ বন্ধ আউট অফ 75,000 মসজিদ। আন্দোলনের গতিটা এমন দিকে ছড়াচ্ছিল যে বাকি 25,000 মসজিদ কতদিন খোলা থাকবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছিল খোদ ইরানি সরকার। একটা হার্ডকোর মুসলিম দেশ, একটা ঘোষিত মুসলিম দেশের মানুষ মসজিদে যা বন্ধ করে দিচ্ছে, সিচুয়েশনটা কত ভয়ঙ্কর একবার ভাবুন। আর এটা কিন্তু কোনো রকম হাওয়ায় হাওয়ায় খবর নয়। ইরানের একজন মন্ত্রী অফিসিয়ালি এই কথা কিন্তু ঘোষণা করেছেন প্রকাশ্য সংবাদ মাধ্যমে যে ইরানের জনগণের ওপরে ধর্মীয় অনুশাসন এত কঠোরভাবে চাপানো হয়েছিল, আসলে সেই অনুশাসনটাই কিন্তু গোটা ইরান জুড়ে ব্যাকফায়ার করে গেছিল। যাই হোক, এই গণ আন্দোলনকে দীর্ঘ 1-1.5 বছর ধরে ইরানের মিলিটারি নির্মমভাবে দমন করছিল। দমনের নামে হাজার হাজার সাধারণ আন্দোলনকারীকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছিল, হাজার হাজার সাধারণ নাগরিককে লাঠিচার্জ করে আহত ও নিহত করা হচ্ছিল এবং এখনো পর্যন্ত কয়েক হাজার আন্দোলনকারীকে গুম করে ফেলাও হয়েছে। এইরকম নির্মম অত্যাচারের ফলে ইরানের বিদ্রোহটা যখন একটু একটু করে দমন হয়ে আসছিল, সেই সময়ে আরেকটা ঘটনা ঘটে যায় ইরানে। ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা যায়, যে খবরটা কিন্তু আমরা শুনেছি। এই আকস্মিক মৃত্যুর পর ইরানের নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের সময় আসে। আর এই নির্বাচনে সরকারি দলের কট্টর ইসলামী নেতা সৈয়দ জিলানির বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসাবে একজন উদারপন্থী, সংস্কারপন্থী, লিবারেল চিন্তার মানুষ ডক্টর মাসুদ পেজেশকিয়ান ভোটে দাঁড়ায়। আর ইরানের সাধারণ মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরে ভোট প্রচার চলাকালীন ডক্টর মাসুদ পেজেশকিয়ান তার ভোট ক্যাম্পেনে ইরানের জনগণের কাছে কয়েকটা প্রতিশ্রুতি দেয়। প্রথম প্রতিশ্রুতি হলো ইরানের আর্থিক অবস্থা শোধরানোর জন্য পশ্চিমী দেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন, যাতে করে তাদের ওপর থেকে পশ্চিমা বিশ্বের সমস্ত রকমের আর্থিক স্যাংশন উঠে যায়, মানুষের আর্থিক অবস্থাটা ভালো হয়, জিনিসপত্রের দাম কমে, মানুষ দুবেলা দুমুঠো খেতে পায়। দ্বিতীয় প্রতিশ্রুতি হলো ইরানের সরকার গত 45 বছর ধরে মিডল ইস্টের যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অর্থ সাহায্য করছিল সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে ইরানের সাধারণ জনগণের উন্নতির জন্য সেই অর্থটাকে ব্যয় করবেন। প্রতিশ্রুতি 3 হলো ইরানের সমাজকে আগের মতো মানে 45 বছর আগের মতো একটা ফ্রি সোসাইটি বা ফ্রি সমাজ বানানোর সম্পূর্ণ চেষ্টা করবেন। চতুর্থ প্রতিশ্রুতি হলো এডুকেশন সিস্টেমকে আবার আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিণত করবেন, মাদ্রাসা এডুকেশন বন্ধ করে 45 বছর আগের মতো আধুনিক এডুকেশনটাকে চালু করবে। আর এই সমস্ত কারণেই ইরানের সাধারণ জনগণ লিবারেল চিন্তার এই মানুষ ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে প্রায় 40 লক্ষ বেশি ভোটে জিতিয়ে দিয়েছেন। যদিও কট্টর ইসলামপন্থী ইরানের সুপ্রিম লিডার এখনো ক্ষমতায় আছেন, তথাপি প্রেসিডেন্ট হিসাবে ডক্টর মাসুদ পেজেশকিয়ানের নির্বাচন সাধারণ ইরানি জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইরান হয়তো আবারও 45 বছর আগের ইরানে পরিণত
পরিণত হবে এই আশা এখন নতুন করে এই স্বপ্ন ইরানের জনগণ দেখতে শুরু করেছে। আর যদি ডক্টর মাসুদ পেজেশকিয়ান তার প্রতিশ্রুতিগুলোকে রাখে তাহলে ইরান আবার 45 বছর আগের ইরানেই কিন্তু ফিরে যাবে। 45 বছর আগের ইরান মানে শরিয়া আইনটাকে তুলে দিয়ে আধুনিক আইন বলবৎ করা হবে। কি ছেলে কি মেয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিক পোশাকে রাস্তায় ফ্রিলি চলাফেরা করতে পারবে। ছেলে এবং মেয়ের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা হবে গোটা ইরান জুড়ে। বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে রিলিজিয়াস এডুকেশনের বদলে আধুনিক এডুকেশন চালু হবে। আগের মতো উন্নত বিশ্ববিদ্যালয়, উন্নত চিকিৎসালয় তৈরি হবে। 45 বছর আগে যে ইরান মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল পেজেশকিয়ানের আমলে, হয়তো সেই স্বপ্নও ইরানের সত্যি হতে পারে। মিডল ইস্ট জুড়ে শিয়া সুন্নিদের মধ্যে যে টান পড়েন সেটাও হয়তো শেষ হতে চলেছে। মিডল ইস্টের অশান্তিটা এর জন্য হয়তো অনেকটা কমেও আসবে। আর আজ পর্যন্ত ইরানের অর্থের সাহায্যে বেড়ে ওঠা হিজবুল্লাহর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো অর্থ সাহায্য যদি না পায় তাহলে তারাও কিন্তু দমে যাবে। আর যদি এগুলো হয় তাহলে কোনো সন্দেহ নেই যে সম্পূর্ণ ইরানে পুনরায় শান্তি আর সমৃদ্ধি ফিরে আসবে। এরকম নয় যে এই প্যাটার্নটা শুধুমাত্র ইরান এখন ফলো করলো, এর আগে মিশর এবং সৌদি আরবও এই একই প্যাটার্নে নিজের দেশকে উন্নতি আর শান্তির পথে নিয়ে গিয়েছে। আমি শুরুতেই এই কথাগুলো বলেছি যে আজকের সৌদি আরব তাদের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে দিনে দিনে একটু একটু করে লিবারাল হচ্ছে, যেটাকে বলা হচ্ছে নিও লিবারালিজম, যেখানে মেয়েরা কিন্তু এখন একা একা রাস্তায় বেরোনোর অনুমতি পাচ্ছে, যেখানে অভিভাবক ছাড়াই মেয়েরা বাজারে গিয়ে বাজার করার, শপিং মলে গিয়ে শপিং করার অনুমতি পাচ্ছে, যেখানে মেয়েদেরকে ড্রাইভিং করার লাইসেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে। আপনি হয়তো শুনলে চমকে উঠবেন। ছেলে এবং মেয়েদের আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। মাদ্রাসা এডুকেশনটাকে বন্ধ করে আধুনিক শিক্ষা ব্যবস্থা নতুন করে চালু করা হচ্ছে আরব জুড়ে। উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা, উন্নত সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবহারে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে গোটা আরব জুড়ে। একই রকম ভাবে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসির হাত ধরে মিশরও কিন্তু একই রকমভাবে শান্তি এবং উন্নতির পথে হাঁটছে। ইসরায়েলের মতো দেশের সঙ্গে শান্তি চুক্তি স্থাপন করছে। ভাবুন একবার, শুধুমাত্র ধর্মীয় শত্রু বলে ইসরায়েলের সঙ্গে সদা সর্বদা যুদ্ধ ঘোষণা করে কিন্তু রাখেনি। তারা বুঝেছে যে যুদ্ধ করলেই চলবে না, যার ফলে দুটো দেশের মধ্যেই কিন্তু আভ্যন্তরীণ উন্নতি এবং শান্তি স্থাপিত হয়েছে। অন্তত তারা শান্তি এবং সমৃদ্ধি স্থাপন করার জন্য মনোযোগী হয়েছে। তো এই হলো পুরো গল্পটা। আশা করি ইরানে, মিশরে, সৌদি আরবে কি হচ্ছে তার সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দিতে পারলাম। একজন ভারতীয় শিক্ষক হিসাবে, আধুনিক মনস্ক শিক্ষক হিসাবে আমি চাই যে গোটা পৃথিবী জুড়ে লিবারেল হোক মানুষ, গণতন্ত্র ফিরুক দেশে দেশে, শান্তি এবং সমৃদ্ধি আসুক পৃথিবীর সব দেশে। কারণ আমরা ভারতীয়, আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি আমাদেরকে শেখায় বসুধৈব কুটুম্বকম। যেহেতু সারা পৃথিবী আমাদের নিকট আত্মীয়, তাই সকলেরই ভালো হোক, সকলেরই মঙ্গল হোক। যদি মনে হয় এই ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ইরান যেটা করছে, মিশর অনেকদিন ধরে যেটা করছে বা আরব যেটা করছে সেটা ঠিক করছে কিনা, আপনি নিজে এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন। প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।